বন্ধুদের মধ্যে ছোট্ট একটা ঝগড়া ভাবা যায় সেটা কতখানি ভয়ঙ্কর হতে পারে। আজকের গল্পটা ঠিক এমনই একটা গল্প, যা আমাদের দেখাবে কিভাবে রাগ আর প্রতিশোধের নেশা একজন মানুষকে টেনে নিয়ে যায় এক গভীর অচেনা অন্ধকারের দিকে। চলুন শুরু করা যাক। গল্পের শুরুটা হয় জানেন, ঠিক অমাবস্যার রাতে। চারপাশটা কেমন যেন থমথমে, অস্বাভাবিক রকমের চুপচাপ, রাস্তাঘাটে কেউ নেই। আর অন্ধকারটা ওটা যেন জীবন্ত হয়ে সবকিছু গিলে ফেলতে চাইছে। আকাশটাও যেন মুখ গোমড়া করে আছে, কোনো এক আসন্ন বিপদের সাক্ষী হয়ে। তো এই ভয়ঙ্কর পরিবেশের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল দুজন বন্ধু, রোহিত আর যতীন। আর ওদের বন্ধুত্ব আর অহংকারের যে লড়াই, সেখান থেকেই কিন্তু এই গোটা কাহিনীর শুরু। আচ্ছা, ওদের সম্পর্কটা না গোড়া থেকে একটু অদ্ভুত ছিল। একদিকে ছিল রোহিত, মানে যাকে বলে বড় লোকের ছেলে, টাকা আর ক্ষমতার একটা দেমাগ ছিল তার। আর অন্যদিকে যতীন, রোহিতেরই বন্ধু, কিন্তু সে ছিল বেশ সংবেদনশীল। বন্ধুর দেওয়া ছোটোখাটো অপমানগুলো সে মনে পুষে রাখত। তো বুঝতেই পারছেন, এই যে দুজনের চরিত্রে এত বড় একটা ফারাক, এটাই কিন্তু ঝামেলার আসল কারণ হয়ে দাঁড়ায়। আর তারপরেই এলো সেই মুহূর্তটা। একদিন সবার সামনে রোহিত যতীনকে বলল, নিজের আওকাতে থাক ভিখারি, ভুলে গেছিস নাকি কলেজে যখন এলি চা খাবার পয়সাও থাকতো না তোর কাছে। ব্যাস, এই কথাগুলো ছিল তীরের মতো, সোজা গিয়ে লাগলো যতীনের আত্মসম্মানে। আর তার মনে প্রতিশোধের এমন এক বিষাক্ত বীজ পুঁতে গেল, যেখান থেকে বন্ধুত্বের সম্পর্কটা একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। এই ঘটনার পর যতীন যেন নিজেকে পুরোপুরি গুটিয়ে নিল, একা, অপমানিত। আর তার বুকের ভেতর জ্বলতে থাকা এই ক্রোধই তাকে এমন এক রহস্যময় প্রস্তাবের দিকে ঠেলে দিল, যা তার জীবনটাকেই বদলে দিতে চলেছিল। আর এখানে এই গল্পটা একটা অদ্ভুত মোড় নেয়। কোনো তান্ত্রিক বা পুরনো পুঁথি নয়, যতীনের কাছে একটা অচেনা নম্বর থেকে একটা মেসেজ আসে। লেখা ছিল, কারো উপর প্রতিশোধ নিতে চাও? যদি হ্যাঁ হয়, তাহলে তার নাম আর ছবি পাঠাও। ভাবা যায়, একটা সাধারণ টেক্সট মেসেজ, আর সেটাই হয়ে দাঁড়ালো এক ভয়ঙ্কর খেলার প্রবেশদ্বার। এর মধ্যেই ওদের ঝগড়ার একটা ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে যায়। এবার যতীনের লজ্জা আর রাগ দুটোই যেন আকাশ ছুঁয়ে ফেলে। প্রশ্নটা হলো, রাগ কি সত্যি একজন মানুষকে এতটা নিচে নামাতে পারে যে সে এমন কিছু করে বসবে যা সে কখনো কল্পনাও করেনি? আর ঠিক সেটাই হলো। রাগের মাথায় অপমানের জ্বালায় যতীন আর কিছু না ভেবে রোহিতের ছবিটা পাঠিয়ে দিল সেই অচেনা নম্বরে। ব্যাস, একটা ছোট্ট ভুল, আর সে এক অশুভ শক্তিকে নিজের জীবনে ডেকে আনলো, যার ফল কি হতে পারে সে তখন বিন্দুমাত্র আঁচ করতে পারেনি। তো ছবিটা পাঠানোর পর থেকেই সেই মেসেজের খেলাটা বাস্তবে শুরু হয়ে গেল। কালা জাদুর প্রথম প্রভাব পড়তে শুরু করলো রোহিতের ওপর, আর যতীনকে দেওয়া হলো আরও কিছু ভয়ঙ্কর নির্দেশ। দেখুন অভিশাপটা কিভাবে কাজ করতে শুরু করলো। প্রথমে রোহিতের বাবার ব্যবসায় বড়সড় ক্ষতি হলো, তারপর রোহিতের নিজের ওপর প্রভাব পড়ল। রাতে ঘুম আসতো না, একটা অস্থিরতা, এমনকি সে নিজের অজান্তেই রাগে আতঙ্কে নিজের চুল ছিঁড়তে শুরু করলো। এসবই ছিল একটা বড়সড় ঝড়ের পূর্বাভাস। এরপর যতীন নতুন নির্দেশ পেল। তাকে বলা হলো ছবিটা একটা কালো কাপড়ে জড়াতে হবে, তারপর 3 বার রোহিতের নাম বলতে হবে, আর শেষে একটা নারকেল আর জ্বালানো প্রদীপ সহ সেটা একটা চৌরাস্তায় রেখে আসতে হবে। দেখুন, এই কাজটা করার পর যতীন কিন্তু আর শুধু একজন দর্শক থাকলো না, সে এই খেলার একজন সক্রিয় খেলোয়াড় হয়ে উঠল। এবার ভয়টা আর শুধু মানসিক রইল না। রোহিত এমন একটা জিনিস দেখতে শুরু করলো যা অন্য কেউ দেখতে পেত না। একটা কালো ছায়া, যার চোখ দুটো ছিল সাদা কিন্তু চোখের মণি ছিল না। আর সেই ছায়াটা সারাক্ষণ ওকে অনুসরণ করত। এটা ছিল ওর ভয়েরই এক জীবন্ত রূপ, যা ওকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছিল। এবার গল্পটা খুব দ্রুত এগোবে। আমরা পৌঁছে যাচ্ছি কাহিনীর সেই চূড়ান্ত পর্বে, যেখানে ভয় আর প্রতিশোধ মিলে জন্ম দেবে এক ভয়াবহ পরিণতির। গল্পের ক্লাইম্যাক্সটা শুরু হয় এক রাতে। বাড়ির এক চাকর খুব অদ্ভুত গভীর গলায় রোহিতকে ছাদে ডেকে নিয়ে যায়। মাঝরাতে ছাদে ডাকা, চাকরের গলার স্বর, সবকিছু কেমন যেন অস্বাভাবিক। রোহিত তখনও বোঝেনি যে সে আসলে নিজের মৃত্যুর দিকে হেঁটে যাচ্ছে। ছাদে পৌঁছানোর পর সেই ছায়াটা আবার আসে, আর এবার সে কথা বলে। তার কণ্ঠস্বরে ছিল যতীনেরই সেই প্রতিশোধের আগুন। ছায়াটা বলে, আমার কষ্টটা এবার বুঝতে পারছিস, এবার তুই ভুগবি। এটা স্পষ্ট হয়ে যায় যে এই অশুভ শক্তি আসলে যতীনের রাগকেই নিজের হাতিয়ার বানিয়েছে। ঠিক সেই মুহূর্তে যতীনের ফোনের শেষ মেসেজটা আসে। লেখা ছিল, ওর আত্মা দুর্বল হয়ে গেছে, শুধু একটা শব্দ লেখো, শেষ। ভাবুন একবার, রোহিতের জীবন মৃত্যুর সিদ্ধান্তটা ছেড়ে দেওয়া হলো যতীনের ওপর।
একটা শব্দ আর তাতেই সব শেষ হয়ে যাবে। কিন্তু খেলাটা এখানেই শেষ নয়। আসল টুইস্টটা এলো এরপর। যতীনকে বলা হলো যদি সে শেষ না লেখে তাহলে সেই অশুভ শক্তি তাকেই মেরে ফেলবে। মানে হয় রোহিত মরবে নয়তো যতীন। প্রতিশোধের খেলাটা হঠাৎ করেই হয়ে গেল নিজের জীবন বাঁচানো লড়াই। আর এরপর যা হলো তা সবচেয়ে মর্মান্তিক। যতীনের ফোনে একটা লাইভ ভিডিও চালু হয়ে গেল। সে দেখল রোহিত ভয় কাঁপছে আর তারপরই ছাদ থেকে ঝাঁপ দিল। নিজের বন্ধুর মৃত্যুটা তাকে লাইভ দেখতে বাধ্য করা হলো। প্রতিশোধের আগুন তাকে এমন এক জায়গায় নিয়ে এলো যেখান থেকে আর ফেরার কোনো উপায় ছিল না। কিন্তু আপনারা যদি ভাবেন যে রোহিতের মৃত্যুতেই গল্পটা শেষ, তাহলে ভুল ভাবছেন। বরং আসল ভয়টা তো শুরু হলো এর পর থেকে। ঘটনার পর যা হয় আর কি, রোহিতের মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হলো। পুলিশ কেস বন্ধ করে দিল। একমাত্র রোহিতের বাবা বারবার বলতে থাকলেন যে তার ছেলে কিছু একটাকে ভয় পাচ্ছিল, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করল না। আর যতীন, সে অপরাধবোধ আর ভয়ে প্রায় জীবন্ত লাশ হয়ে গেল। সবকিছু যখন একটু শান্ত হয়ে আসছে, ঠিক তখনই যতীনের ফোনে আবার একটা মেসেজ ঢুকলো। হিন্দিতে লেখা, সওদা পুরা হুয়া, মানে চুক্তি সম্পন্ন হলো। এই একটা বাক্যই বুঝিয়ে দিল এটা কোনো একবারের প্রতিশোধ ছিল না, এটা ছিল একটা চুক্তি। আর যতীন না জেনেই সেই চুক্তিতে সই করে ফেলেছে। আর তারপরই এলো সেই মেসেজটা, যা গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশ। লেখা ছিল, এবার পরের নামটা পাঠাও। মানে যতীন প্রতিশোধ নিতে গিয়ে নিজেই এখন এই শয়তানি চক্রের এক দাসে পরিণত হয়েছে। এই খেলাটা শেষ হওয়ার নয়, এটা একটা অন্তহীন চক্র, আর এখন তাকেই এটা চালিয়ে যেতে হবে। আর একেবারে শেষে শিকারী নিজেই শিকারে পরিণত হলো। একদিন রাতে যতীন দেখল তার সামনে রোহিতের আত্মা দাঁড়িয়ে। সে বলল, এবার তোর পালা, চল খেলাটা শেষ করি। খেলাটা সত্যিই শেষ হবে, কিন্তু এবার বলি হবে যতীন। এই গল্পটার শেষে একটাই প্রশ্ন রেখে যায়, প্রতিশোধের খেলায় কি সত্যি কেউ জেতে?